বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপরে অনেকদিন ধরেই ক্লাস নিচ্ছি। তো আমরা ধারাবাহিকভাবে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ করেছি। তো তোমরা যদি অতীতের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখে থাকো, এই ধারাবাহিকতা যদি বজায় রেখে ক্লাসগুলো ফলো করতে পারো, তাহলে খুব সহজেই তুমি কম্পিউটার বিষয়ে ভালো মার্কস পাবে। এই কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে বিষয় তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নবম অধ্যায়ের বিষয়, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কিভাবে ইনফরমেশন সিস্টেমটাকে কাজে লাগাতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনাতে যাওয়ার আগে তো তোমাদের অনেক স্যারই ক্লাস নেয়, তো তোমাদেরকে আমরা দেখা যায় যে সামনাসামনি যেহেতু ক্লাস নিতে পারি না, তোমাদেরকে আমরা দেখি না, সেই কারণে তোমাদের সাথে আমাদের ইন্টারাকশনও হচ্ছে না। তো তোমরা ক্লাস দেখো কিনা সেটাও আমরা বুঝি না। তো সেই কারণে তোমাদের কাছে যারা ক্লাসগুলো দেখছো বা যাদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার হচ্ছে, তাদের ক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে যে তোমরা তোমাদের যে ফ্রেন্ড যারা এই ক্লাসগুলোর সম্পর্কে জানে না অথবা এই ক্লাসগুলো করছে না, তাদেরকে তোমরা একটু রিমাইন্ড করে দিবে যে স্যাররা অনেক কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছে, তোমরা ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তো সেই কারণে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস নিচ্ছি। তো আমাদের এখানে ফেসবুক পেজ অথবা আমরা আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, এই ফেসবুক পেজে আমাদের ঢাকা কলেজ ম্যানেজমেন্টের ফেসবুক পেজে আমরা এটা আপলোড করি, এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা তো এটা আপলোড হয়। তো সেই কারণে এই দুইটা চ্যানেলে, ফেসবুক পেজে এবং চ্যানেলে, এই দুইটা জায়গাতে এই ক্লাসগুলো দেখার জন্য সবাইকে একটু আমন্ত্রণ জানাবো। কারণ আমরা এত কষ্ট করে ক্লাস নেই, তোমরা যদি 10 জন 15 জন এই ক্লাসটা দেখো, আসলে এই কষ্টটা বা এই পরিশ্রমের আসলে সার্থকতা থাকে না। তো সেই কারণে তোমাদের জন্য যেহেতু ক্লাস, তোমাদের কাছে এটাই অনুরোধ থাকবে যে তোমরা তোমাদের যারা এখানে ক্লাসমেট আছে তাদেরকে বলবা যাতে ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করে। তো আমরা আজকের যে আলোচনার বিষয় সেটাতে একটু দেখি যে আজকের আলোচনার বিষয়ে মূলত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধারণা নিয়ে আমরা আলোচনা করব নবম অধ্যায়ের, এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা যেটা আছে, বিজনেস ইন্টেলিজেন্স, সেটা নিয়ে আলোচনা করব। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়সমূহ নিয়ে আমরা আলোচনা করব, এবং এখানে আমরা তারপরে যে বিষয়টি আছে যে ডিসিশন সাপোর্ট সিস্টেম বা সিদ্ধান্ত সহায়ক পদ্ধতি যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের উপাদানগুলো নিয়ে আলোচনা করব, ডেটা এবং ওয়্যার হাউস নিয়ে আলোচনা করব, এবং ডেটা এবং ওয়্যার হাউসের সুবিধা যেটা আছে এটা নিয়েও আমরা আলোচনা করব। তো আমাদের এখানে আলোচনাতে আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আসবো, এখানে আলোচ্য সূচিতে আমরা সেটা দিয়ে দিয়েছি। তো সেই কারণে আমরা এখন মূল আলোচনাতে চলে যাই। তো আমরা প্রথম যেটা আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধারণা নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যে ধারণা, সেখানে আমরা আসলে একজন ব্যবস্থাপক কেন সিদ্ধান্ত গ্রহণ করে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে। যে আমরা জানি যে কোনো ব্যবস্থাপক নেই, তাদের কোনো ব্যবসায়িক সমস্যার সমাধান করার জন্যই সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, এবং এই সমস্যাটা ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে। এই সমস্যাগুলো দেখা যায় যে ব্যবসার অনেক ধরনের ক্ষতি অথবা অনেক ধরনের এখানে সুবিধা অথবা এখানে অসুবিধার কারণ হতে পারে। তো সেই কারণেই ব্যবস্থাপককে বিভিন্ন ভাবে এই যে সমস্যাগুলো তার সম্মুখীন হয় এগুলো সমাধান করার জন্য সিদ্ধান্ত নিতে হয়। তো এই কারণেই আমরা এখানে আজকে যে আলোচনার মূল বিষয় যে ডিসিশন সাপোর্ট সিস্টেম ফর ম্যানেজার বা ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম কিভাবে হেল্প করতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। যেহেতু তো এখানে প্রথম যে বিষয়টা আছে যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আসলে কি সেটা আমরা একটু বুঝি। তো আমরা এখানে সমস্যার সমাধান করার জন্যই ব্যবস্থাপকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং এই সমস্যার সমাধান করার 4টি পর্যায় আছে, যে 4টি পর্যায়কে ভিত্তি করে আসলে সমস্যাটার সমাধান করা হয় যে কোনো সমস্যার ক্ষেত্রে। আমরা যে বিগত যে চ্যাপ্টারগুলো ছিল আমাদের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, ব্যবস্থাপকরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা এত বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের যে মূল আলোচনার ফোকাস ওইটা হচ্ছে আমরা এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেম
এটার উপাদান অথবা এই ডিসিশন সাপোর্ট সিস্টেম দিয়ে আমরা কিভাবে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে ব্যবস্থাপকরা যখন সিদ্ধান্ত গ্রহণ করেন, এই সিদ্ধান্ত গ্রহণের 4টি মৌলিক উপাদান এখানে তারা ব্যবহার করেন। যেমন এখানে একটা স্ট্যান্ডার্ড তারা মান নির্ধারণ করেন এবং এখানে সেই স্ট্যান্ডার্ড মানের ভিত্তিতে তারা তথ্য বা ইনফরমেশন কালেক্ট করেন এবং এই তথ্য বা ইনফরমেশনের এখানে কিছু লিমিটেশন থাকে, সেগুলো তারা খুঁজে বের করেন এবং সেগুলো অ্যানালাইসিস করেন এবং এটা থেকে অনেকগুলো সলিউশন বের করেন এবং বিকল্প এই সলিউশনগুলো থেকে সর্বোত্তম যে সলিউশনটা আছে সেটা তারা তাদের যে সমস্যাটা আছে সেটা সমাধান করার জন্য কাজে লাগে। তো সেই কারণে এখানে সমস্যার সমাধান করার যে পন্থা, এই পন্থাতে দেখা যায় সবসময় এখানে ভালো খারাপ দুটিই থাকে। তো সমস্যা সমাধান প্রক্রিয়ায় ব্যবস্থাপকগণ সিদ্ধান্ত গ্রহণে নিয়োজিত থাকে এবং অনেক সময় একটি মাত্র সমস্যার সমাধান প্রক্রিয়ায় অসংখ্য সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো সেই কারণে এখানে তথ্য প্রযুক্তি ব্যবসায়িক তথ্যকে ব্যবসায়িক সুবিধা বা এখানে বিজনেস ইন্টেলিজেন্সে রূপান্তরিত করতে সাহায্য করে এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তো সফলভাবে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এবং সেটা পরিচালনা করার জন্য দেখা যায় এই আমাদের এই বিজনেস ইন্টেলিজেন্স যেটা আছে, যেটা আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে সাধারণত পেয়ে থাকি, এটা আমাদেরকে ব্যবসার ক্ষেত্রে সবসময় বিজনেস লিডার হিসাবে অথবা এখানে মার্কেট লিডার হিসেবে আমাদেরকে সবসময় আগায় রাখতে সহযোগিতা করে। তো আমরা এখানে এই যে বিজনেস ইন্টেলিজেন্সের কথা বলছি, যে বিজনেস ইন্টেলিজেন্স আমাদেরকে মার্কেটে বিজয়ী হতে বা মার্কেটে আমাদেরকে এগিয়ে থাকতে সাহায্য করে। তো এই বিজনেস ইন্টেলিজেন্সটা আসলে কি সেটা নিয়েও আমাদের জানা দরকার। তো আমরা এখানে ব্যবসায়িক বুদ্ধিমত্তা বলতে আমরা যদি একটু বলি যে বিজনেস ইন্টেলিজেন্সটা আসলে refers to the technologies, applications and practices for the collecting, integration, analysis and presentation of business information. The purpose of business intelligence is to support better decision making. Essentially, business intelligence systems are data-driven decision support system. Business intelligence comprises the strategies and technologies used by the enterprise for the data analysis and business information. তো এইখানে বিজনেস ইন্টেলিজেন্সের মূল কথা যেটা আছে, আমরা এখানে প্রিভিয়াস ইয়াতে পড়েছি যে এখানে বিজনেস ইন্টেলিজেন্স যেটা সেটা দেখা যায় যে তথ্য প্রযুক্তিতে ব্যবসায়িক তথ্যকে ব্যবসায়িক বুদ্ধিমত্তায় রূপান্তর করতে এবং উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে আসলে এই বিজনেস ইন্টেলিজেন্সটা আমাদেরকে সহায়তা করে। তো এইখানে আমরা যেই তথ্যগুলো নিয়ে প্রত্যেক দিন যে কাজগুলো করি, তো এই তথ্যগুলো টেকনোলজির মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করে এবং আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেটার মাধ্যমে আমরা কালেক্ট করি এবং সেগুলোকে আমরা ইন্টিগ্রেশন করি, সেগুলোকে অ্যানালাইসিস করি এবং সেই অ্যানালাইসিসকৃত তথ্য থেকে আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সেটাকে ফলাফল হিসাবে বা ইনফরমেশন আকারে আমরা রিপোর্ট বা প্রতিবেদন হিসাবে যারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের কাছে উপস্থাপন করি। তো এখানে এই বিজনেস ইন্টেলিজেন্সের মূল কাজটাই থাকে যে এই টেকনোলজি এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই তথ্যগুলোকে কালেক্ট করে, এগুলোকে ইন্টিগ্রেশন, অ্যানালাইসিস এবং প্রসেস করে এগুলোকে রিপোর্ট আকারে ব্যবস্থাপনার কাছে উপস্থাপন করা, যাতে তারা খুব সহজে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এই বিজনেস ইন্টেলিজেন্স যেটা আছে, এই বিজনেস ইন্টেলিজেন্সের কিছু কাজ আমরা জেনে নিই যে বিজনেস ইন্টেলিজেন্স আসলে কি কি কাজ করে থাকে এই প্রতিষ্ঠানে। তো common function of business intelligence include reporting or online analytical processing or dashboard development or data mining, process mining, complex event processing or business performance management, tax mining, benchmarking, predictive analysis and prescribe analysis. তো এই সব কাজগুলো সাধারণত দেখা যায় যে বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা টেকনোলজি ইউজ করে এই কাজগুলো করে থাকি। তো বিজনেস ইন্টেলিজেন্স আমাদেরকে যে ডাটাগুলো আমরা পাই সাধারণত এই ডাটাগুলোকে রিপোর্ট আকারে প্রকাশ করতে অথবা বিভিন্ন ধরনের অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এর ক্ষেত্রে অথবা এই ডাটাগুলো মাইনিং করা, ঠিক আছে, ডাটা থেকে অনেক ডাটা থাকে আমাদের ওয়্যার হাউসে, এই ওয়্যার হাউস থেকে আমার প্রয়োজনীয় ডাটাগুলো
যেটা আমার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে, সেগুলোকে খুঁজে বের করাটাকে আমরা ডাটা মাইনিং বলি। এই ডাটা মাইনিং এর কাজে অথবা প্রসেস মাইনিং এর কাজে অথবা কমপ্লেক্স ইভেন্ট প্রসেসিং এর কাজে এই আমাদের এই বিজনেস ইন্টেলিজেন্স যেটা আছে সেটা হেল্প করে থাকে। এবং এই বিজনেস ইন্টেলিজেন্স টেকনোলজিস ক্যান হ্যান্ডেল লার্জ অ্যামাউন্ট অফ স্ট্রাকচার অ্যান্ড sometimes unstructured data to help identify, develop and otherwise create new strategies and business opportunities. তো এই বিজনেস ইন্টেলিজেন্সটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা যেটা আছে, যেটা স্ট্রাকচারও হতে পারে অথবা আনস্ট্রাকচার ডাটাও হতে পারে। তো স্ট্রাকচার ডাটা এবং আনস্ট্রাকচার ডাটা, এই দুইটা ডাটা থেকেই এখানে আমার যে প্রয়োজনীয় তথ্য সেটা সংগ্রহ করা, ডেভেলপ করা এবং সেটা থেকে আমি কিভাবে বিজনেস অপরচুনিটি পেতে পারি, নিউ স্ট্র্যাটেজি ডেভেলপ করে, সেই ওয়েটা সাধারণত এই বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা টেকনোলজি ইউজ করে পাই। এবং এখানে এই বিজনেস ইন্টেলিজেন্সের আরেকটা উদ্দেশ্য থাকে ফর ইজি ইন্টারপ্রিটেশন অফ দ্য বিগ ডাটা, যে বৃহৎ ডাটাকে আমরা খুব সহজে যাতে ইন্টারপ্রিট বা অনুবাদ করতে পারি, সেই কাজটা এই বিজনেস ইন্টেলিজেন্স আসলে করে থাকে। আইডেন্টিফাই নিউ অপরচুনিটিস অ্যান্ড ইমপ্লিমেন্টিং অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজিস বেসড অন ইনসাইট ক্যান প্রোভাইড বিজনেস উইথ এ কম্পিটিটিভ মার্কেট অ্যাডভান্টেজেস অ্যান্ড লং টার্ম স্টেবিলিটি। তো এই বিজনেস ইন্টেলিজেন্সের এই ডাটাগুলো আমরা ইউজ করে আমরা যদি আমাদের স্ট্র্যাটেজি ফর্মুলেট করি, সেটা ইফেক্টিভ হবে, যেটা আমাদেরকে লং টার্ম মার্কেট অ্যাডভান্টেজেস দিয়ে থাকবে এবং আমাদেরকে, আমরা যেটা বলি যে সাস্টেনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস গেইন করতে আমাদেরকে এই বিজনেস ইন্টেলিজেন্সটা আমাদেরকে সাহায্য করে থাকে। তো এই বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা শেষ হয়ে গেলে আমরা এখন চলে যাব হচ্ছে এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। আমরা দেখে থাকি যে অনেকগুলো পর্যায় থাকে, বিভিন্ন পর্যায়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। তো এখানে আমরা যে হার্বার্ট এস সিমন, উনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যে ধাপগুলো আছে এই ধাপগুলো নিয়ে আলোচনা করেছেন। ওনার এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যে মডেলটা, এটা এখনো মূল ভিত্তি হিসাবে কাজ করে এবং এটা 4টি স্তরে ভাগ করে উনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে কোনো প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে, সেটা উনি দেখিয়েছেন। তো এটা নিয়ে আমরা আজকে আর এত বিস্তারিত আলোচনা করব না, কারণ এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপগুলো আমরা 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছি গত ক্লাসে। তো শুধু আমরা কিছু জিনিস এখানে হার্বার্ট সিমন্সের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার যে পর্যায়গুলো, এই 4টি পর্যায়ের কিছু জিনিস আমরা এখানে আলোচনা করব। যেমন এখানে হার্বার্ট সিমন্সের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার 4টি গুরুত্বপূর্ণ ধাপ, প্রথম ধাপটা হচ্ছে এখানে বুদ্ধিমত্তা। যে বুদ্ধিমত্তা, এই পর্যায়ে দেখা যায় যে সমস্যা বা প্রয়োজন যেটা আছে অথবা সুযোগ যেটা আছে এটাকে অনুসন্ধান করা হয় এবং এই পর্যায়ে সমস্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের যোগসূত্র শনাক্ত করা এবং এর ব্যাখ্যাকরণ করা হয়, যা একটি পরিস্থিতির দিকে দৃষ্টিপাত বা মনোযোগের প্রয়োজনীয়তা নির্দেশ করে। তো এখানে এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সে এখানে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বলছে যে আমরা যে টেকনোলজি ইউজ করি, এই টেকনোলজির মাধ্যমে দেখা যায় যে আমরা এখানে বিজনেসের যে সমস্যাটা আছে, যে সমস্যাটার দিকে আমাদের দৃষ্টিপাত করা দরকার, এই ইনফরমেশন টেকনোলজির এই ইন্টেলিজেন্সের মাধ্যমে, বিজনেস ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা সেই নিডটা আমরা অ্যানালাইসিস করি যে আসলে কোন দিকে আমাদের ফোকাস দেওয়া দরকার, এবং সেই ফোকাসের ভিত্তিতেই আমরা দেখা যায় যে আমাদের এই সমস্যা যেটা আছে এটা সমাধান করার জন্য আমরা সাধারণত মনোনিবেশ করে থাকি। যেমন এখানে নতুন পণ্যের জন্য গ্রাহকের ক্রমাগত অনুরোধের কারণে আমরা নতুন পণ্য ডিজাইন বা ডেভেলপ করার দিকে আমরা মনোনিবেশ করতে পারি, অথবা নতুন প্রতিযোগিতার হুমকির জন্য আমরা আমাদের নতুন স্ট্র্যাটেজি গ্রহণ করতে পারি, অথবা এখানে বিক্রি কমে যাওয়া অথবা খরচ বেড়ে যাওয়া, এইগুলোর ক্ষেত্রে আমি প্রোডাকশন কস্ট কিভাবে কমাতে পারি এবং আমার প্রোডাক্টটা কিভাবে মডিফাই করতে পারি, এইগুলো নিয়ে আমরা কিন্তু এখানে এই বিজনেস ইন্টেলিজেন্স বা এই বুদ্ধিমত্তা সিমন্সের যে আমাদের যে হার্বার্ট সিমন্সের যে আইডিয়া, উনি বলেছেন যে ব্যবসা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, এই 4টা স্টেজ যদি ফলো করি, খুব সহজেই আমরা ব্যবসার অ্যাকুরেট সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। এই প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম এই বুদ্ধিমত্তার স্টেজে উনি বলেছেন যে এই বুদ্ধিমত্তার স্টেজে আমরা সাধারণত যে সমস্যার সাথে বিভিন্ন বিষয়ের যোগসূত্র শনাক্ত করি এবং এই যোগসূত্রগুলো আমরা ব্যাখ্যা করি বিভিন্ন প্রেক্ষাপট থেকে। তো এইভাবেই আমরা যে সমস্যাটা সেটার সমাধানটাও বের করে ফেলতে পারি। এরপরে উনি বলেছেন যে সমস্যা সমাধান করার দ্বিতীয় পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন বা নকশা করা। তো এখানে এই পর্যায়ে সমস্যা সমাধানের সম্ভাব্য পথ বিবেচনা করা হয়
এবং ব্যবহারকারীর চাহিদা পূরণ করা এবং সুযোগ সুবিধা এগুলো সম্পর্কে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য সকল সমাধান এখানে বিবেচনা করা হয়। তো এই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ডিজাইন বা নকশার কাজ, যেখানে সমস্যা সমাধানের সম্ভাব্য পথগুলো খুঁজে বের করা হয়। এরপরে হচ্ছে উনি বলেছেন বাছাই ৩ নাম্বার পর্যায়ে যেটা আছে, যে এই পর্যায়ে প্রত্যেক সমাধানের গুণাবলী পরীক্ষণ এবং পরিমাপ করা হয় এবং প্রত্যেকটির ফলাফল প্রাকলন করা হয় এবং সবচেয়ে ভালো পন্থাটি এখানে বেছে নেওয়া হয় এই বাছাই পর্যায়ে। এবং সমস্যার সবচেয়ে ভালো সমাধান নির্ভর করে বিভিন্ন রকম উপাদানের উপর, যেমন এই সমাধানটার ব্যয় কেমন হবে, বাস্তবায়ন কতটুকু সহজসাধ্য বা কষ্টসাধ্য, অথবা কর্মচারীদের এটা কতটুকু এটা হ্যাসেলে ফেলবে, অথবা কর্মচারীদের এটার প্রয়োজন আছে কিনা বা চাহিদা আছে কিনা, এবং এটাতে কতটুকু সময় লাগবে। এই সবগুলো বিষয় যদি আমার এখানে দেখা যায় যে আমার গ্রহণযোগ্য হয়, যে আমার ব্যয় কম, বাস্তবায়ন এটা সহজ, কর্মচারীদেরও এটার খুব আগ্রহ আছে এবং এটাতে সময়ও কম লাগবে, এই ক্ষেত্রে দেখা যাবে যে এই আমি সিদ্ধান্ত যেটা নিচ্ছি সেটা আমার ব্যবসার সমস্যাটা খুব সহজেই সমাধান করে দিতে পারে। এরপরে হচ্ছে আমি যখন আমার বিকল্প সমস্যাগুলো থেকে বেস্ট সমস্যাটা আমি বিকল্প সমাধানগুলো থেকে আমি যখন বেস্ট সমাধানটা বাছাই করে নিব, আমার এরপরের স্টেজটা হচ্ছে বাস্তবায়ন করা। এই পর্যায়ে বাছাইকৃত সমাধান কার্যকর করা হয় এবং ফলাফল তদারকি করা হয় এবং প্রয়োজন অনুসারে এটা সমন্বয়ও করা হয়। সাধারণত কোনো সমস্যার সমাধানের বাস্তবায়ন অনেক সময়ই দেখা যায় যে হয় না, ইমপ্লিমেন্টেশনটা অনেক ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা হয়। তো সেই ক্ষেত্রে এখানে বাছাইকৃত সমাধানে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য দরকার চাহিদা, সম্পদ এবং প্রযুক্তির এখানে সামঞ্জস্যতার দরকার পড়ে। তো এই সবগুলো বিষয় যদি একসাথে আসে, তখন দেখা যায় যে আমরা এই সমস্যাটা বাস্তবায়ন করতে পারি। এবং বুদ্ধিমত্তা থেকে ডিজাইন এবং তারপরে বাছাই, এই সবগুলো কাজই এক একটার সাথে এক একটার সম্পর্ক আছে এবং এইগুলা ধারাবাহিক প্রবাহ মেনটেন করেই অগ্রসরমান হয়। তো এইভাবেই একটা সমস্যার সমাধান করা যায়। ব্যবসায়ীরা অথবা এখানে ব্যবস্থাপক তার অর্গানাইজেশনের যে সমস্যাগুলো সে ফেস করে, এই 4টা স্টেজ হারবার্ট এস সিমন যেটা বলেছেন, প্রথমে হচ্ছে এখানে আমরা বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে এখানে ডিজাইন, এরপরে হচ্ছে আমরা এখানে বাছাই এবং বাস্তবায়ন, এই 4টা পর্যায়ে আমরা যে কোনো সমস্যাই চাইলে সমাধান করতে পারি। এরপরে যেটা আছে, আমরা এই যে সমস্যার সমাধান করি, আমরা আসলে কেন সমস্যার সমাধান করি? তো আমরা দেখা যায় যে আমরা আসলে যে কোনো সমস্যার সমাধান করি বা আমরা এখানে সিদ্ধান্ত নেই আসলে যে কোনো সমস্যার সমাধান করার জন্য। তো আমাদের প্রত্যেকটা পর্যায়ে কোনো না কোনো ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। তো এই সিদ্ধান্তগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ধরন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা সিদ্ধান্তটাকে 3 ধরনের বলি, যেটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়ে আসছি, যে সিদ্ধান্তটা আসলে 3 ধরনের। যেমন একটা কাঠামোবদ্ধ সিদ্ধান্ত হইতে পারে বা স্ট্রাকচার ডিসিশন হইতে পারে, অথবা সিদ্ধান্তটা হইতে পারে অকাঠামোগত বা আনস্ট্রাকচার, অথবা এটা হইতে পারে সেমি স্ট্রাকচার। তো এই 3 ধরনের আসলে আমরা সিদ্ধান্ত দেখে থাকি। তো এখানে কাঠামোগত সিদ্ধান্ত যেটা আছে, ব্যবস্থাপকরা যেটা নিয়ে থাকেন, এই কাঠামোগত সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এখানে নিশ্চিত ধরনের সিদ্ধান্ত হচ্ছে এখানে নিশ্চিত ধরনের, যে এখানে সিদ্ধান্ত আমি কি নিচ্ছি বা এটার যে কোনো সমস্যার সমাধানের জন্য আসলে যে কোনো সমস্যার জন্য সমাধানটা আসলে কি হবে, এখানে আমরা নিশ্চিতভাবে এখানে বলে দিতে পারি। এটা হচ্ছে স্ট্রাকচার ডিসিশন। তো এই কাঠামোগত ডিসিশনের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় সঠিক উত্তরটি আগে থেকে জানা থাকে এবং সেটা নিশ্চিতভাবেই যে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রয়োগ করা হয়। এবং এই ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত সমূহের প্রোগ্রাম করা যেতে পারে খুব সহজে, যদি আমরা এখানে সহজেই ইনপুট দিতে পারি এবং ইনপুটগুলোর উপর ভিত্তি করে যদি এই সমস্যাটা রেজ করে, তাহলে সহজেই আউটপুট বা রেজাল্ট হিসেবে সমাধানটা অটোমেটিকলি শো করবে যে এই ক্ষেত্রে করণীয় কি। তো সেই কারণেই এখানে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে এখানে ঘন্টাভিত্তিক কর্মীদের সার্বিক মজুরি প্রদান, এটা যে গণনা কাজটা আছে, আমরা যে পেরোল সফটওয়্যার গুলো আছে, এটার ক্ষেত্রে যদি আমরা পেরোল সফটওয়্যারটি ইউজ করি, তো এই পেরোল সফটওয়্যারটা দেখা যাবে যে প্রত্যেকদিন কর্মীদের যে ওভার টাইমের যে সময়টা আছে, একজন কর্মী যদি প্রত্যেকদিন 2 ঘন্টা করে ওভার টাইম করে, তো ওভার টাইমের এই ঘন্টাটা সে দেখা যাবে যে এই পেরোল সফটওয়্যারে অটোমেটিকই ইনপুট দেওয়া থাকলে এটা নরমাল মেজরির যদি দ্বিগুণ হয়, ওইভাবে এই ওভার টাইমের যে সময়টা আছে এটাকে গুণ দিয়ে কনভার্ট করে
এটা কিন্তু রেজাল্টটা জানিয়ে দিবে মাস শেষে এই শ্রমিক কত টাকা আসলে মজুরি পাবে। তো এইভাবে আমরা এখানে অপারেশন ম্যানেজমেন্টের পর্যায়ে সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সাধারণত এই কাঠামোগত বা স্ট্রাকচার যে ডিসিশনটা আছে এইগুলা নিয়ে থাকি। এছাড়াও এখানে আনস্ট্রাকচার ডিসিশনে আমরা দেখে থাকি যে অকাঠামোগত সিদ্ধান্ত কিছু সঠিক সিদ্ধান্ত এখানে থাকে, কিন্তু সকল ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্তের এইখানে নিশ্চয়তা নেই। এবং আনস্ট্রাকচার ডিসিশনের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে এইখানে অনেক ডিসিশনই ম্যানেজারকে তার অভিজ্ঞতা থেকে অথবা তার অতীত যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আসলে এখানে আনস্ট্রাকচার ডিসিশনগুলো নিতে হয়। তো এখানে সঠিক সমাধান পাওয়ার জন্য এখানে যথাযথ পথ আসলে এখানে আগে থেকেই নির্ধারিত করা যায় না, এবং এখানে উৎকৃষ্ট সমাধান দিতে পারে এমন কোনো নিয়মও এখানে নেই। নতুন প্রোডাক্ট লাইন করার সিদ্ধান্ত অথবা নতুন বাজার আমরা কিভাবে নতুন বাজারে প্রচার অভিযান করব অথবা এখানে কর্পোরেট ভাবমূর্তি কিভাবে আমরা উন্নয়ন করব, এগুলো সাধারণত অকাঠামোগত সিদ্ধান্ত, যেটা আসলে এখানে আগে থেকেই বলে দেওয়া যাবে না এটার ক্ষেত্রে আমাদের কি করা উচিত বা আমরা কি করতে পারি। তো এটা সবসময় আনস্ট্রাকচার লেভেলে এই সিদ্ধান্ত সাধারণত থেকে থাকে। তো আমরা যদি এখানে উদাহরণ হিসেবে বলি যে চাকরির বাছাই প্রক্রিয়া যেটা আছে, চাকরির বাছাই করা বা জব অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এখানে বেতন বা বোনাস এটা সাধারণত দেখা যায় যে স্ট্রাকচার থাকে, এটা আমরা নির্দিষ্ট করতে পারি। কিন্তু এখানে যে একজন এমপ্লয়িকে যে আমি বাছাই করছি তার দেখা যাবে যে ভবিষ্যৎ অগ্রগতির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই আনস্ট্রাকচার সিদ্ধান্ত থাকে, যে আসলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি যে সে আসলে ফিউচারে আমার অর্গানাইজেশনে সে কতটুকু এখানে কন্ট্রিবিউশন করতে পারবে, এটা পুরাটাই এখানে অকাঠামোগত সিদ্ধান্ত একজন কর্মীকে বাছাই করার ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের এখানে সিদ্ধান্ত গ্রহণ করার দুইটি পর্যায়ে, সিদ্ধান্ত গ্রহণের দুইটা ধরন। আরেকটা ধরন আছে এখানে আংশিক কাঠামোগত সিদ্ধান্ত বা সেমি স্ট্রাকচার ডিসিশন। তো এখানে উপরে বর্ণিত সিদ্ধান্তগুলো ছাড়াও স্ট্রাকচার আনস্ট্রাকচার ছাড়াও সেমি স্ট্রাকচার সিদ্ধান্ত অনেক সময় নিতে হয়। তো এই সেমি স্ট্রাকচার সিদ্ধান্তগুলো মূলত কিছুটা কাঠামোগত হলেও সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য এখানে এটা পর্যাপ্ত নয়। তো এখানে ব্যবস্থাপনার পর্যায়ে সাধারণত এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে সবসময় দেখা যায়। আমরা এই সেমি স্ট্রাকচার সিদ্ধান্তগুলো সাধারণত আমরা দেখে থাকি যে এইগুলার ক্ষেত্রে ব্যবস্থাপকরা কিছু ক্ষেত্রে তাদের আইডিয়া থাকে, আবার কিছু ক্ষেত্রে এখানে তাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তো এইখানে এই আংশিক কাঠামোগত যে সিদ্ধান্তগুলো আছে, তো এইগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধান্তের পুনরাবৃত্তি অনুসারে আরেকটা আছে, এখানে সিদ্ধান্তের পুনরাবৃত্তি অনুসারে আবার সিদ্ধান্তটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো উপরের তিনটা বাদেও এখানে সিদ্ধান্তটা আরো দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ধরো এখানে পুনরাবৃত্তিমূলক সিদ্ধান্ত, আরেকটা হচ্ছে অপুনরাবৃত্তিমূলক সিদ্ধান্ত। তো এখানে পুনরাবৃত্তিমূলক সিদ্ধান্ত যেগুলো আছে এগুলো দেখা যায় যে পুনরায় এখানে এগুলা ঘটতে থাকে বা রিকারিং বা বারবার হয়, এরকম ধরনের ঘটনার ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো সাধারণত নিয়ে থাকা হয়। এবং কি পরিমাণে ধরো যে আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি যে কি পরিমাণ এখানে পণ্য উৎপাদিত হবে বা কি দামে পণ্য বিক্রয় হবে, এই সিদ্ধান্তগুলো সাধারণত দেখা যায় যে মাস শেষে আমাদের রেগুলারই নিতে হয়। তো এটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক সিদ্ধান্ত। আবার এখানে অপুনরাবৃত্তিমূলক সিদ্ধান্ত যেটা আছে, যেটা সবসময় আসলে হয় না এবং এটার আসলে মানে কোনো আগে থেকেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করাও এই ক্ষেত্রে যায় না। তো সেটাকে আসলে সাধারণত এখানে অপুনরাবৃত্তি বা নন রিকারিং এখানে সিদ্ধান্ত বলে। তো এখানে শুধু একবার যে কোনো সমস্যার সমাধান করার জন্য এখানে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়ে থাকে। যেমন আমি আমার নতুন একটা ব্রাঞ্চ ওপেন করব, অথবা আমি নতুন একটা প্রোডাক্ট লাইন এখানে ঘোষণা করব। তো এইগুলো দেখা যায় যে নতুন ধরনের এখানে সিদ্ধান্ত, তো এটা একবারই হয়। তো সেই কারণে এই সিদ্ধান্তগুলো অনেক সময় ব্যবস্থাপকদেরকে নিতে হয়। তো আমরা এই সিদ্ধান্তের এই যে পাঁচটা ধরন, এই ধরন সম্পর্কে আইডিয়া নিয়ে নিলাম যে সিদ্ধান্তটা সাধারণত আমরা তিন ভাবে প্রথমে ভাগ করে আলোচনা করতে পারি: কাঠামোগত, অথবা অকাঠামোগত, অথবা এখানে আংশিক কাঠামোগত সিদ্ধান্ত। এছাড়াও পুনরাবৃত্তি বিবেচনা করে পুনরাবৃত্তিমূলক অথবা অপুনরাবৃত্তিমূলক সিদ্ধান্ত, এভাবেও সিদ্ধান্তটাকে ভাগ করা যায়। তো এরপরে আমরা আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়, যে ডিসিশন সাপোর্ট সিস্টেম যেটা আছে, সেটা নিয়ে আলোচনা শুরু করব।
যে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আসলে কি। এতক্ষণ যা কিছু আলোচনা করছি সবকিছুই তোমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা শুনছো। তো এই সিদ্ধান্ত গ্রহণ রিলেটেড এই আলোচনাগুলো করা দরকার ছিল আমার বেসটা ক্লিয়ার করার জন্য। কারণ আমি সিদ্ধান্ত গ্রহণ কি সেটা যদি না জানি, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেটা যদি না বুঝি, অথবা সিদ্ধান্তের যে ধরনগুলো আছে স্ট্রাকচার, সেমি স্ট্রাকচার অথবা আনস্ট্রাকচার অথবা রিকারিং নন রিকারিং, এই সিদ্ধান্তের যে ধরনগুলো আছে এগুলো যদি না জানি, তাহলে কিন্তু আমি এই যে ডিসিশন সাপোর্ট সিস্টেমে আমি যখন বলবো যে ডিসিশন সাপোর্ট সিস্টেমে সাধারণত আনস্ট্রাকচার ডিসিশনের ক্ষেত্রে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করে, এই সময় কিন্তু তুমি এই আনস্ট্রাকচার ডিসিশন কি সেটা বুঝবাও না, এবং তোমার এই ক্ষেত্রে এই জিনিসটা সঠিকভাবে বুঝাইতে গেলে আমার এখানে সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে আমরা এখানে আগে আমাদের বেসটা ক্লিয়ার করে নিলাম। এখন আমরা যে ডিসিশন সাপোর্ট সিস্টেম আমাদের যে মূল আলোচনা সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আসলে কি। তো আমরা এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আমরা বলি যে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা হচ্ছে এমন ভাবে ডিজাইন করা, এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেম নিয়ে আমরা যদি এখানে কথা বলি যে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আসলে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি যে এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেম এমন ভাবে ডিজাইন করা হয় যাতে একটি নির্দিষ্ট সময়ে বা যে কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করতে ব্যবস্থাপককে এখানে সহায়তা করে থাকে। তো এখানে কখনোই এমন উদ্দেশ্য থাকে না যাতে ব্যবস্থাপককে ছাড়াই সমস্যা সমাধান করা যায়। এখানে পরিকল্পনাটা হচ্ছে যে এখানে সমস্যার সমাধান করতে ব্যবস্থাপক এবং এখানে কম্পিউটারকে একত্রে কাজে লাগানো হয়। তো এই কারণে এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেম যেটা আছে, এই ডিসিশন সাপোর্ট সিস্টেমের ক্ষেত্রে অনেকটাই এখানে আমরা বলি যে এখানে হাই লেভেল এখানে ফ্লেক্সিবিলিটি থাকে, এবং এখানে হাই লেভেল ফ্লেক্সিবিলিটি এবং ইন্টারেক্টিভ ডিসিশনের ক্ষেত্রে সাধারণত এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যে যেই সব সিদ্ধান্তগুলো সাধারণত আনস্ট্রাকচার্ড হয় সেই সব সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে সাধারণত এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কাজ করে। তো আমরা এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমটাতে বলেছি যে একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করতে ব্যবস্থাপককে এটা সাহায্য করে, এবং এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের যে মৌলিক বিষয়গুলো আমরা পঞ্চম অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ে আমরা শুধুমাত্র ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আর যে উপাদানগুলো অথবা এটার প্রায়োগিক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। তো আমরা এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমটার যে প্রয়োগটা আছে বা ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা জানি যে যখন কাঠামোগত সিদ্ধান্ত হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের দরকার নেই। তা আমরা এখানে টিপিএস দিয়ে বা ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম যেটা আছে ওইটা দিয়ে এখানে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারি। কিন্তু ডিসিশন সাপোর্ট সিস্টেমটা এখানে যখন কাঠামোগত সিদ্ধান্ত বা কাঠামোবদ্ধ যখন এখানে সিদ্ধান্ত হয় না, বা এখানে সিদ্ধান্ত গ্রহণে যখন এখানে জটিল প্রক্রিয়া থাকে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা যখন জটিল হয়, তখন এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটা সাধারণত ব্যবহৃত হয়। এই ডিসিশন সাপোর্ট সিস্টেমে সিদ্ধান্ত গ্রহণকারী এবং বিশেষ সহায়ক তথ্য প্রযুক্তির মধ্যে এখানে মৈত্রী তৈরি হয়, এবং এখানে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য প্রদান করতে তথ্য প্রযুক্তি এবং তথ্যের গতি, ব্যাপকতা এবং অত্যাধুনিক প্রক্রিয়াকরণের সক্ষমতা এখানে নিয়ে আসা হয় এই ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে। তথ্য প্রযুক্তি সিদ্ধান্ত গ্রহণকারীকে সিদ্ধান্ত গ্রহণের বিশাল ক্ষমতা প্রদান করে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারীকে অবশ্যই জানতে হবে যে তথ্যকে কি রকম প্রশ্ন করে সেখান থেকে আউটপুট পাওয়া যাবে, অথবা এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে কিভাবে তথ্য প্রক্রিয়াকরণ করতে হবে। তো এই ব্যবহারকারী এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটাকে সে কাজে লাগায়। তো কাজে লাগানোর ক্ষেত্রে আমি যে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আমাকে সাপোর্ট দিবে, ঠিক আছে, আমরা একটু পরে ডিসিশন সাপোর্ট সিস্টেমের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। সেখানে তোমরা বুঝে যাবা যে এটা কিভাবে ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং করার ক্ষেত্রে কিভাবে সাপোর্ট দিয়ে থাকে। তো এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা একজন ব্যবস্থাপককে সাপোর্ট দিবে ঠিকই, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে এই যে তথ্য দিয়ে সে সাপোর্ট দিবে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা, এই তথ্যটা ব্যবহারকারীকে জানতে হলে অবশ্যই ব্যবহারকারীকে ওই ডিসিশন সাপোর্ট সিস্টেমের কাছে নির্দিষ্ট প্রসেসে তাকে কোয়েশ্চেন করতে হবে, বা নির্দিষ্ট প্রসেসে তার তথ্যের জন্য কোয়েরি করতে হবে, এবং সেই কোয়েশ্চেন করা বা সেই প্রক্রিয়াকরণ করার কাজটা কিন্তু ব্যবহারকারীকে জানতে হবে।
আদারওয়াইজ কিন্তু ডিসিশন সাপোর্ট সিস্টেম থেকে এখানে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত বা তথ্য এখানে পাওয়া যাবে না যেটা থেকে ম্যানেজার সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের এখন যেই আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেমের এখানে এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যেটা থেকে আমরা আসলে বুঝতে পারবো যে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তো ডিসিশন সাপোর্ট সিস্টেমের এই কম্পোনেন্টস বা এলিমেন্টগুলো আমরা এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের ক্ষেত্রে যে কোনো ডিসিশন সাপোর্ট সিস্টেমে এই তিনটা উপাদান সাধারণত দেখে থাকি, যে মডেল ম্যানেজমেন্ট থাকে, এখানে ডাটা ম্যানেজমেন্ট থাকে এবং ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট। এই তিনটা বিষয় যে কোনো ডিসিশন সাপোর্ট সিস্টেমে সাধারণত থাকে। তো এই যে আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেমের এই তিনটা উপাদান, প্রথম যে উপাদানটা আছে যে মডেল ম্যানেজমেন্ট, তো এই মডেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব, অথবা এখানে ডাটা ম্যানেজমেন্ট অথবা ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট। এটাতে যাওয়ার আগে এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে আমরা আলোচনার শুরুতে বলেছি যে আজকে আমরা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা সংজ্ঞায়ন অনেকবারই বলেছি যে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা আনস্ট্রাকচার ডিসিশন গ্রহণ করার ক্ষেত্রে এটা আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করে থাকে। কিন্তু এটা কিভাবে সাহায্য করে থাকে এটা আমরা একটু চিত্রে দেখে নিই। তো এইখানে একটা দেখো, তোমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, যে এখানে একটা এক্সাম্পল হিসাবে এই চিত্রটাকে যদি আমরা দেখি, যে এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের জন্য এখানে যে ব্যবহারকারী আছে, এই ডিসিশন সাপোর্ট সিস্টেমের যে ব্যবহারকারী, সেই ব্যবহারকারী এখানে ধরো যে বব, সে একটা ইনফরমেশন, সে একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একটা সমস্যা এসে পড়ছে, এই সমস্যাটা সমাধান করার জন্য সে এই ডিসিশন সাপোর্ট সিস্টেমের সে হেল্প নিবে। তো এই বব যেই সমস্যাটায় পড়ছে সেটা হচ্ছে, আমরা একটু পড়ি, যে এখানে সে একটি ধরো সে এখানে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে সে লোন নিবে, ঠিক আছে। সেই লোন নেওয়ার ক্ষেত্রে এখানে কোন প্রতিষ্ঠান থেকে লোন নিলে এটার প্রিন্সিপাল অ্যামাউন্ট সহ ইন্টারেস্ট সহ কত টাকা খরচ করবে এবং মান্থলি তার কত টাকা করে এই লোনের এগেনস্টে পে করতে হবে, এটা নিয়ে সে একটা অ্যানালাইসিস সে করতে যাচ্ছে, যে আসলে কোন ব্যাংক থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে লোন নিলে তার জন্য এটা সুবিধাজনক হবে, তার জন্য কস্টের ক্ষেত্রে অথবা পেমেন্টের ক্ষেত্রে, অথবা তার এখানে যে আমরা যেটা বলি যে লোন প্রসেসিং এর ক্ষেত্রে তার জন্য সুবিধাজনক হবে। এই সিদ্ধান্তটা সে এই ডিসিশন সাপোর্ট সিস্টেম থেকে সে নিতে যাচ্ছে। তো এই ডিসিশন সাপোর্ট সিস্টেমে দেখা যায় যে তিনটা পার্ট আছে। তো এখানে তিনটা পার্ট যেটা আছে, যে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট, অথবা এখানে মডেল ম্যানেজমেন্ট, অথবা এখানে ডাটা ম্যানেজমেন্ট, এই তিনটা পার্টে সে এই সাহায্যটা সে পাবে। তো এখানে ডাটা ম্যানেজমেন্ট যেটা আছে, ডাটা ম্যানেজমেন্টের ভিতরেই মূলত তার মূল ইনফরমেশনগুলা বা এখানে তার ডাটাগুলা এখানে সংরক্ষিত আছে। তো সে এই বব, সে সিস্টেমের ব্যবহারকারী হিসাবে এই ডাটা ম্যানেজমেন্টের কাছে সে কোয়েরি করবে বা সে রাইট কোশ্চেনটা করবে, যেটা দিয়ে সে ডাটা ম্যানেজমেন্ট থেকে সে প্রয়োজনীয় তথ্যটা সে নিয়ে আসবে হচ্ছে তার বিভিন্ন মডেলগুলাতে, যে মডেলগুলা ব্যবহার করে সে এখানে ধরো এখানে পিক্টোগ্রাম হইতে পারে, অথবা এখানে বিভিন্ন ধরনের এখানে বার চার্ট হইতে পারে, এগুলোর মাধ্যমে সে অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে সে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে যে কোন অর্গানাইজেশন, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনটাতে আসলে ইন্টারেস্টও কম এবং পেমেন্টের সুবিধাটাও আসলে এখানে সহজ। তো এই সিদ্ধান্তটা সে নেওয়ার জন্য প্রথমেই সে কি করলো, এখানে আমরা যদি এখানে একদম চিত্র অনুযায়ী যাই, তার সমস্যাটা হচ্ছে এটা, সে একটা লোন নিতে যাচ্ছে এবং কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে মান্থলি পেমেন্টটা সহজ সেইটা জানতে যাচ্ছে। তো প্রথমেই সে এই যে কোশ্চেনটা করা দরকার, সে এই কোশ্চেনটা ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্টের মাধ্যমে, সে যেহেতু ইউজার, সেই ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্টের মাধ্যমে সে এই কোশ্চেনটা সে করবে। এই করার সাথে সাথেই এটা দেখা যাবে যে তৃতীয় লেভেলে এটা কোন ধরনের মডেলের মাধ্যমে এই সমস্যাটার সলিউশন করা যাবে বা এই সমস্যাটার ডাটাগুলা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, এটা এই 3 নাম্বার স্টেজে ডাটা মডেল যেটা আছে, এই ডাটা মডেল স্টেজে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এই ডাটা মডেলে এখানে দেখো হোয়াট ইফ মডেল আছে, অথবা অপটিমাইজেশন মডেল আছে, অথবা গোল সিকিং মডেল আছে, অথবা স্ট্যাটিস্টিক্যাল মডেল আছে। তো সেই বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মডেল অথবা অপটিমাইজেশন মডেল, যে কোনো একটা মডেল সে ইউজ করতে পারে এই সিদ্ধান্তটা সে গ্রহণ করার জন্য। এবং এই মডেলটা সিলেক্ট হয়ে গেলে এই ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ওই মডেলে
তাকে প্রয়োজনীয় তথ্যটা সরবরাহ করবে। যে ধরো যে হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনে ইন্টারেস্ট হচ্ছে বছরে 10% করে, অথবা এখানে সরকারি ব্যাংকের ইন্টারেস্ট হচ্ছে 9% করে, অথবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে অর্গানাইজেশনগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে ইন্টারেস্টের যে রেটটা আছে এই ডাটা ম্যানেজমেন্ট এই মডেলে এগুলো সরবরাহ করবে। এই মডেল দেখা যাবে যে এটাকে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস বা এখানে চার্টে সেটাকে প্রদর্শন করবে, এবং ইউজার ইন্টারফেস এই আনসারটা তারা স্ক্রিনে দেখতে পাবে, এবং এই আনসারটা অনুযায়ী বব সিদ্ধান্ত, এই আনসারটাই দেখা যাবে যে ববের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাকে বিভিন্ন অপশন দিয়ে দিবে যে কোন অর্গানাইজেশনে বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে ইন্টারেস্ট নিলে আসলে কম ইন্টারেস্ট এখানে পড়বে। তো এইভাবেই এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমে এই কম্পোনেন্টগুলো যে কোনো একজন ইউজারকে প্রয়োজনীয় তথ্য এই ডাটা ম্যানেজমেন্ট থেকে কোয়েরি করে তার প্রয়োজনীয় মডেল অনুযায়ী এখানে সিদ্ধান্ত নিতে তাকে সহযোগিতা করে থাকে। তো আমরা এখন ডিসিশন সাপোর্ট সিস্টেমের এই যে তিনটা উপাদান একটু আগে আমরা বললাম যে ডাটা ম্যানেজমেন্ট মডেল অথবা এখানে মডেল ম্যানেজমেন্ট অথবা ইউজার ইন্টারফেস, এইগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তো এখানে মডেল ম্যানেজমেন্টের যে উপাদান আছে, যে এখানে মডেল কিন্তু যে একটু আগে আমরা যেটা বললাম যে এখানে অপটিমাইজেশন মডেল অথবা স্ট্যাটিস্টিক্যাল মডেল যেটা আছে, মডেল ম্যানেজমেন্টে এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিস্থিতি এই প্রতিনিধিত্ব করে হচ্ছে এই মডেলগুলা। যেমন আমরা এই যে ইন্টারেস্ট রেট যেটা আছে 7%, 10%, এটা আমরা বিভিন্ন চার্টে দেখাইলে অথবা এখানে পিক্টোগ্রামে দেখাইলে কিন্তু এটা খুব সহজেই এই জিনিসগুলোর প্রতিনিধিত্ব করবে। ধরো যে কোনো ব্যাংক, হ্যাঁ, ধরো যে হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন হইতে পারে, সরকারি ব্যাংক হইতে পারে, এগুলোর প্রতিনিধিত্ব করবে এই মডেলগুলা। এই পরিবর্তনশীল সম্পর্কের প্রতিনিধি হিসাবে ব্যবসা ক্ষেত্রে এই মডেলগুলা ব্যবহৃত হয়। এই যে পরিবর্তনশীল সম্পর্কের কথা বলছে, যে ডাটা দিলেই দেখা যাবে যে এই মডেলগুলা ওই অনুযায়ী পরিবর্তন হয়ে যায়। এবং উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি যে বিক্রয় বৃদ্ধিতে সংবাদপত্র, টেলিভিশন এবং বিলবোর্ড, এই বিলবোর্ডের বিজ্ঞাপন সমানভাবে কার্যকর কিনা এটা দেখানোর জন্য কিন্তু বিভিন্ন মডেল এখানে আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে এই মডেলগুলা দেখা যায় যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যাল মডেলও হইতে পারে, যেটা ব্যবহার করলে এখানে আমরা যেটা ভেরিয়েন্স অ্যানালাইসিস আছে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সংবাদপত্র, টেলিভিশন এবং বিলবোর্ড কোনটাতে আসলে খরচ কম বেশি, এটা খুব ভেরিয়েন্স অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজে এটা বের করে ফেলা যাবে। এই বিভিন্ন পন্থার তথ্য বিশ্লেষণ করতে এই সহায়ক মডেল ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডিসিশন সাপোর্ট সিস্টেমকে আসলে এই মডেল ম্যানেজমেন্ট সাহায্য করে থাকে। এবং মডেল ম্যানেজমেন্ট এই সিস্টেম ডিসিশন সাপোর্ট মডেল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে ডিসিশন সাপোর্ট সিস্টেমের মডেলগুলোকে মজবুত এবং রক্ষণাবেক্ষণ করতেও সাহায্য করে। এই ডিসিশন সাপোর্ট সিস্টেমের যে সেকেন্ড যে উপাদানটা আছে সেটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট উপাদান। তো ডেটা ম্যানেজমেন্ট উপাদানের ক্ষেত্রে ডেটা সাপোর্ট সিস্টেম যেটা আছে বা ডিসিশন সাপোর্ট সিস্টেম যেটা আছে এটার তথ্য আমরা এখানে ডেটা ম্যানেজমেন্টের কথা যেহেতু বলা হচ্ছে, এই তথ্যের এখানে সংরক্ষণ বা মজুত এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সাধারণত এটা কাজ করে থাকে ডাটা ম্যানেজমেন্টটা। এবং ডাটা ম্যানেজমেন্টের উপাদান ডিসিশন সাপোর্ট সিস্টেমে তথ্য এবং ডিসিশন সাপোর্ট সিস্টেমের জন্য ব্যবহৃত ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, এই উভয়ই এখানে দেখা যায় যে এই ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে থাকে। এবং ডেটা সাপোর্ট সিস্টেমে ব্যবহৃত তথ্য সাধারণত তিনটা জায়গা থেকে এখানে পাওয়া যায়। যেমন প্রথম যেটা আছে সাংগঠনিক তথ্য, যে কোম্পানির ডাটাবেস বা ডেটা ওয়্যার হাউস থেকে সরাসরি এই তথ্য প্রবেশ করে ডিসিশন সাপোর্ট সিস্টেমে, অথবা এখানে বাহ্যিক তথ্য থেকে এখানে ইনপুট হিসাবে তথ্য পাওয়া যেতে পারে, অথবা ব্যক্তিগত তথ্য যেমন নিজস্ব এখানে উইজডম হইতে পারে অথবা এক্সপিরিয়েন্স হইতে পারে, এখানে ব্যবহার করা যেতে পারে এই ডেটা ম্যানেজমেন্টে ডিসিশন সাপোর্ট সিস্টেমে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এরপরের ক্ষেত্রে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্টের উপাদান, এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমের সাথে যোগাযোগ করতে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্টই সহায়তা করে থাকে। সাধারণত এই ইউজার ফেস ইন্টারফেস ম্যানেজমেন্টের মাধ্যমেই সিস্টেমের আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করা অথবা সিস্টেম থেকে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করা অথবা এটাকে কোয়েরি করে নিয়ে আসা, এই সবগুলা কাজই কিন্তু এখানে এই ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্টের এই উপাদানটার মাধ্যমে ডিসিশন সাপোর্ট সিস্টেম থেকে আমরা এটা করে থাকি। তো এখানে এই ইউজার ইন্টারফেস হচ্ছে সিস্টেমের একটি অংশ যার মাধ্যমে তথ্য, আদেশ এবং মডেল সিস্টেমের ভিতরে প্রবেশ করানো যায়। এবং এখানে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্টটা যদি ভালো হয়
খুব স্মুথলি এখানে যে ডাটা ম্যানেজমেন্ট যেটা আছে এখান থেকে খুব সহজেই তথ্য ডাটা মডেলে নিয়ে আসা যায় এবং সেটা থেকে ইউজার ইন্টারফেসের মাধ্যমে খুব সহজেই রেজাল্টটাও পাওয়া যায়। কিন্তু যদি এখানে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা খুব বাজেভাবে এখানে নকশাকৃত হয় এবং ইউজার ইন্টারফেসটা যদি এখানে ভালো না হয় এবং এটা যদি খুব পরিবর্তনশীল হয়, ঝামেলাপূর্ণ হয়, তাহলে এখানে এটাকে পরিবর্তন করে ফেলাই ভালো। কারণ এখানে সবচেয়ে ভালো ইউজার ইন্টারফেস সেটাই যেটা পরিভাষা এবং পদ্ধতি ব্যবহার করে নমনীয়, ধারাবাহিক, অনাড়ম্বর এবং সহজ এখানে আউটপুট দিতে পারে। তো সেটাকে আমরা সবচেয়ে ইউজ টু ডিসিশন সাপোর্ট সিস্টেম বলি ইউজার ইন্টারফেসে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো আমরা এই ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্টের আলোচনা শেষ হয়ে গেলে আমরা এই তিনটা উপাদান, ডিসিশন সাপোর্ট সিস্টেমের যে তিনটা উপাদান, এইটা নিয়ে আলোচনা আমাদের শেষ হলো। আমরা তিনটা উপাদানের ভিতরে প্রথম যে উপাদানটা ছিল আমরা এখানে পড়েছি হচ্ছে এখানে ডাটা মডেল, তারপরে আমরা ডাটা ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, তারপরে এখানে ইউজার ইন্টারফেস ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি। এই তিনটার মাধ্যমে ইন্টারেক্টিভ ভাবেই আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো আনস্ট্রাকচার ডিসিশনের ক্ষেত্রে আমরা সিস্টেম থেকে ডাটা কোয়েরি করে আমার প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রয়োজনীয় ডাটা এবং ইনফরমেশনটা আমি নিয়ে আসতে পারি, যেটার উপর ভিত্তি করে আমি আমার ব্যবসায়ের কঠিন এবং জটিল সিদ্ধান্ত, যেটা আনস্ট্রাকচার, যেটা সাধারণত সবসময় হয় না, এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আসলে সিদ্ধান্ত নিতে পারি। তো এরপরে যে টপিকটা আছে সেটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে ডেটা ওয়্যার হাউস। এখানে ডেটা ওয়্যার হাউস যেটা আছে, ডেটা ওয়্যার হাউসের ক্ষেত্রে আমরা এখানে যদি আলোচনা করি, ডেটা ওয়্যার হাউস হচ্ছে ডেটা এবং ইনফরমেশনের যৌক্তিক বা লজিক্যাল সংগ্রহ, যা বিভিন্ন অপারেশনাল ডেটাবেস থেকে ডেটা সংগ্রহ করে থাকে। তো এখানে ডেটা ওয়্যার হাউসটা আমরা বলি হচ্ছে ডেটা ও ইনফরমেশনের যৌক্তিক বা লজিক্যাল সংগ্রহ, যা বিভিন্ন অপারেশনাল ডেটাবেস থেকে সাধারণত তথ্য সংগ্রহ করে থাকে। যেমন আমরা এখানে চিত্রে যদি দেখি, এই যে ডাটা ওয়্যার হাউস এখানে বলা আছে, এই যে বিভিন্ন ধরনের যুক্তি বা লজিক্যাল যেই এখানে ইনফরমেশন সিস্টেমগুলো আছে, এখান থেকে কিন্তু এই ডাটা ওয়্যার হাউসে তথ্য আসে। যেমন এখানে আমরা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট থেকে ডাটা পেতে পারি, বিলিং সিস্টেম থেকে ডাটা পেতে পারি, অথবা এখানে ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, অথবা এখানে ফ্ল্যাট ফাইলস, এইগুলা থেকে কিন্তু আমরা এখানে, অথবা আদার ডাটা সোর্স থেকে আমরা এখানে আমরা বলি হচ্ছে এক্সট্রাকশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, এবং এখানে এটা হচ্ছে লোডিং, এর মাধ্যমে আমরা ডাটা ওয়্যার হাউসে ডাটা সরবরাহ করতে পারি। এবং এই ডাটা ওয়্যার হাউসে যেই তথ্যগুলো থাকে, এটা থেকে আমরা ডাটা মাইনিং করে আমরা রিপোর্ট, অ্যানালাইসিস অথবা বিভিন্ন ধরনের কাজ এখানে করে নিতে পারি। যে এটি ব্যবসা বিশ্লেষণ অথবা ব্যবসার বুদ্ধিমত্তা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমর্থন তৈরিতে আসলে এই ডাটা ওয়্যার হাউসটা ব্যবহৃত হয়। যে এখানে বিজনেস অ্যানালাইসিস অথবা বিজনেস ইন্টেলিজেন্স অথবা এখানে ডিসিশন মেকিং যে প্রসেসটা আছে, এই ক্ষেত্রে সাপোর্ট প্রদানের ক্ষেত্রে কিন্তু ডাটা ওয়্যার হাউসটা সবসময় ডাটা প্রদান করে সহযোগিতা করে থাকে। এবং কম্পিউটিং এর ক্ষেত্রে ডাটা ওয়্যার হাউস প্রতিবেদন এবং বিশ্লেষণের কাজে সুবিশাল ডাটাবেস সরবরাহ করে সহায়তা করে থাকে। এছাড়াও ব্যবসায়িক বুদ্ধিমত্তা, যেটা বিজনেস ইন্টেলিজেন্স তৈরিতেও ডাটা ওয়্যার হাউস ব্যবহৃত হয়, যা ব্যবসায়িক বিশ্লেষণ কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণের কাজকে সহায়তা করে থাকে। এটা ডেটার একটি কেন্দ্রীয় উৎস, যা পরিষ্কৃত, রূপান্তরিত এবং তালিকাভুক্ত করা হয়, যাতে ব্যবস্থাপক এবং অন্যান্য ব্যবসায়ীগণ এখান থেকে ডাটা মাইনিং, অনলাইন বিশ্লেষণ প্রক্রিয়ামূলক যে কাজ এবং ব্যবসার বিশ্লেষণ যে কাজ এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম ইত্যাদি যে কাজ, এইখানে থেকে সাধারণত ডাটা নিয়ে তারা ব্যবস্থাপকরা এই কাজগুলো করে ফেলতে পারে। তো এই কারণেই আমরা ডাটা ওয়্যার হাউসটাকে খুবই গুরুত্বপূর্ণ বলে থাকি। এটা ওয়্যার হাউস বা গুদামঘর যেটা আমরা বলি, যে এইখানে ডাটাগুলা স্টোর করে রাখা হয়। এখানে ডাটা স্টোর করার ক্ষেত্রে, যেহেতু এটা টেকনোলজির বিষয়, ডাটা স্টোর করার ক্ষেত্রে ডাটা ওয়্যার হাউসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে সহায়তা করে থাকে। তো এই ডাটা ওয়্যার হাউসে ডাটাগুলো যেভাবে স্টোর হয় সেটা আমাদের একটু জানা দরকার। তো আমরা একটু দেখি যে ডাটা ওয়্যার হাউসে কিভাবে স্টোর হয়। যেমন এখানে ডাটা ওয়্যার হাউস প্রতিষ্ঠানের বিভিন্নমুখী উপাত্ত এবং তথ্যের সংগঠন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে মৌলিক চিন্তাশীল একটি এখানে পদ্ধতি আমরা বলতেছি। এবং এখানে অধিকাংশ ডাটা
এই ওয়্যার হাউসে বহুমাত্রিক অর্থাৎ বিভিন্ন কলাম এবং সারির বিভিন্ন স্তরে সাধারণত এই ডাটাগুলো সংরক্ষিত হয়। যেমন আমরা এটাকে এই ডাটাগুলো সংরক্ষিত যেভাবে হয় ওটার ভিত্তিতে এটা যেহেতু বহুমাত্রিক ভাবে বিভিন্ন লেয়ারে আমরা বিভিন্ন ডাটা সেল বলি, ডাটা সেলে যেহেতু এই এই ডাটা ওয়্যার হাউসে প্রত্যেকটা ডাটা সেলে যে এখানে প্রত্যেকটা কিউব একটা ডাটা সেল, এই ডাটা সেলে যেহেতু ডাটাগুলো সংরক্ষিত হয় এটাকে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি এটা বহুমাত্রিক ডাটাবেস, অথবা এটাকে আমরা মাল্টি ডাইমেনশনাল ডাটাবেসও বলে থাকি। তো এই ডাটাবেজে ডাটাগুলা বিভিন্ন আঙ্গিকে সাধারণত এগুলো সংরক্ষিত থাকে। যেমন এখানে তথ্যের এই বহুমাত্রিক প্রতিনিধিত্বকে আমরা হাইপার কিউব বলে থাকি। এই যে কিউব, এই হাইপার কিউবের মাধ্যমে এই ডাটাগুলো সাধারণত সংরক্ষিত থাকে এবং এই হাইপার কিউবের ডাটাগুলো বিভিন্ন ভাবে, যেমন এখানে ডাটার ধরন যেটা আছে, যেমন এখানে পেন্সিল, কলম, পেন, স্ট্যাপলার, ক্লিপ, এগুলা একটা স্টেশনারি শপে এই জিনিসগুলা বিক্রি হয় এবং এটা বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রাহক এই ডাটাগুলা এই জিনিসগুলো সাধারণত কিনে নিয়ে গেছে। তো এটা জুন, মে, এপ্রিল, হ্যাঁ, অথবা এখানে বিভিন্ন এলাকার মানুষ এটা কিনতে পারে। যেমন এখানে নিউ ইয়র্ক অথবা এখানে বিভিন্ন অঙ্গরাজ্যের লোক এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারে। মানে এখানে যে আমরা যে স্টেশনারি শপটা বলতেছি, এই স্টেশনারি শপটা এই বিভিন্ন এলাকাতে তার ব্রাঞ্চ খুলে ওইখানেও তারা সেল করতে পারে এবং এই সেল মাসব্যাপী হইতে পারে এবং এই সেলের আইটেমগুলো হচ্ছে এইগুলা। তো এই প্রত্যেকটা ডাটা তারা এই ডাটা ওয়্যার হাউসে ডাটা সেলের ভিতরে সংরক্ষিত রাখে বা সংরক্ষণ করে। তো প্রয়োজন মাফিক এই সেল থেকে কোয়েরির মাধ্যমে আমরা চাইলে যখন আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে যাব তখন এখান থেকে কিন্তু আমরা ডাটা ওয়্যার হাউস থেকে আমরা ডাটাটা, প্রয়োজনীয় ডাটাটা আমরা এখান থেকে উদ্ধার করতে পারি এবং সেই অনুযায়ী আমি সিদ্ধান্ত নিতে পারি। তো এই কারণে এই ডাটা ওয়্যার হাউসটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে ডাটা ওয়্যার হাউসের যে গুরুত্ব যেটা আছে সেটা আমরা এখানে একটু দেখে নিতে পারি। যে ডাটা ওয়্যার হাউসটা মূলত সোর্স ট্রানজাকশন সিস্টেম থেকে প্রাপ্ত তথ্যের অনুলিপি এখানে সংরক্ষণ করে। যে সোর্স ট্রানজাকশন সিস্টেম যেটা আছে, যে আমরা ওই যে যদি আমরা স্বপ্নের কথা বলি বা আগুরার কথা বলি, তো তারা এখানে যে পয়েন্ট অফ সেল যেটা আছে, যেখানে গেলে বারকোড রিডার মেশিনের মাধ্যমে এখানে পাঞ্চ করে করে আমি ধরো যে একটা রুটি কিনলাম, অথবা এখানে আমি দৈনন্দিন বাজার যেগুলো আছে চাল, ডাল, তেল এগুলা কিনলাম, এগুলা কিন্তু তারা এই স্ক্যান করে ডাটা ওয়্যার হাউসে এই তথ্যগুলা পাঠিয়ে দিচ্ছে। তো এটাকে আমরা বলি হচ্ছে ডাটা ওয়্যার হাউস সোর্স ট্রানজাকশন। তো এই সোর্সের থেকে তারা এই ট্রানজাকশন গুলা সাধারণত এই ডাটা ওয়্যার হাউসে অটোমেটিকই সংরক্ষণ করে ফেলে। তো এই ডাটা ওয়্যার হাউসের সুবিধা হচ্ছে কি, এই ডাটা ওয়্যার হাউস ডাটার ইতিহাস রক্ষণাবেক্ষণ করে। যদিও এখানে ট্রানজাকশনের সোর্সটা যদি পরবর্তীতে নাও থাকে, তারপরেও এটা দেখা যায় যে এটার হিস্টোরি পুরাটাই ডাটা ওয়্যার হাউসে থেকে যায়। এরপরে যেটা আছে, আমরা এখানে বহুমাত্রিক উৎস পদ্ধতি থেকে ডাটা একত্রিত করে এই ডাটা ওয়্যার হাউসটা বিভিন্ন উৎস থেকে হতে পারে। আমি একটা উৎসের কথা বলছি, যেমন পয়েন্ট অফ সেল। এটা ছাড়াও এখানে কাস্টমারদের বিভিন্ন ধরনের এখানে কমপ্লেইন, কোয়েরি, অথবা এখানে ফিডব্যাক, অথবা আমরা বিভিন্ন সেলসম্যানের এখানে সেলস রেকর্ড, অথবা এখানে বিভিন্ন প্রোডাকশন হাউসের প্রোডাকশন রেকর্ড, এগুলো থেকেও এখানে ডাটা ওয়্যার হাউসে ডাটা আসতে পারে। এছাড়া এখানে ধারাবাহিক কোড ও বর্ণনা, অথবা এখানে ফ্ল্যাগিং এবং ফ্ল্যাগিং এর মাধ্যমে এখানে যে ডাটাগুলা মানসম্মত না সেগুলোকে উন্নত করার কাজটা এখানে ডাটা ওয়্যার হাউসে করা হয়। এবং প্রতিষ্ঠানের তথ্য ধারাবাহিকভাবে এই উপস্থাপন করে ডাটা ওয়্যার হাউসটা, এবং ডাটার উৎস বিবেচনা না করে সকল প্রকার ডাটার জন্য একটি একক সাধারণ ডাটা মডেল সাধারণত এই ডাটা ওয়্যার হাউসটা সরবরাহ করে এবং ডাটার পূর্ণ কাঠামো প্রদান করে, যাতে এটা ব্যবসায়িক ব্যবহারকারীদের কাছে অর্থপূর্ণ হয় এবং অপারেশনাল সিস্টেমকে প্রভাবিত না করে ডাটার পূর্ণ কাঠামো প্রদান করে, যাতে এটা বিশ্লেষণমূলক কোয়েরি জিজ্ঞাসার কাজ চমৎকারভাবে সম্পাদন করতে পারে। তো আমরা এই যে ডাটা ওয়্যার হাউস থেকে আমরা যে কোনো অ্যানালাইসিসের কাজ, ডাটা অ্যানালাইসিসের কাজ করতে গেলে আমরা যদি এখানে বিভিন্ন কোশ্চেন করি, তো এই কোশ্চেনের মাধ্যমে চমৎকারভাবে দেখা যাবে যে এই ডাটা ওয়্যার হাউস থেকে আমি চাইলে ডাটা
আমার প্রয়োজনীয় ডাটাটা আমি এখানে কালেক্ট করে ফেলতে পারবো। তো এইভাবেই ডাটা ওয়্যার হাউসটা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ডিসিশন মেকিং করার ক্ষেত্রে প্রয়োজনীয় ডাটা সরবরাহ করে সাহায্য করে থাকে। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আমরা প্রথমেই এখানে আলোচনা করেছি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা নিয়ে, সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন ধাপগুলো নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন ধরন সিদ্ধান্তের বিভিন্ন ধরনগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে এই সিদ্ধান্ত যে ডিসিশন সাপোর্ট সিস্টেমটা, এই যে এই টেকনোলজি যেটা আমরা ইউজ করি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটা কিভাবে আসলে কাজ করে, এটার এলিমেন্টটা যে তিনটা এলিমেন্টের উপর ভিত্তি করে এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটা গঠিত, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং এই তিনটা এলিমেন্ট ডিসিশন সাপোর্ট সিস্টেমের এটা আসলে প্রত্যেকটা এলিমেন্ট কি মিন করে সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা লাস্টে ডাটা ওয়্যার হাউস, যেখানে বিভিন্ন উৎস থেকে ডাটা সংগ্রহ করে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণের জন্য এখানে সংরক্ষণ করে রাখা হয়, এই ডাটা ওয়্যার হাউস নিয়ে আমরা আলোচনা করেছি। এবং ডাটা ওয়্যার হাউসের কিছু সুবিধা এইগুলো নিয়ে আলোচনা করেছি। এগুলো সবই তোমাদের বই দেওয়া আছে। তো আমি একটু চেষ্টা করেছি যাতে তোমরা এইগুলা কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে এগুলো একটু বুঝো, এইভাবে আমি লেকচারটা আলোচনা করার চেষ্টা করেছি। তো আমি আর ক্লাস লেকচার দীর্ঘায়িত করব না, আমার লেকচার আজকে আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে তোমাদের যারা এখানে বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি আমন্ত্রণ জানাতে বলবো আবারও, যে তাদেরকে আমাদের ক্লাসগুলো দেখতে বলো। এবং আমাদের ফেসবুক পেজ যেটা আছে এটাতে তোমরা লাইক কমেন্ট দিবা, এখানে বিভিন্ন কমেন্টের মাধ্যমে তোমাদের যদি আরো কিছু জানার দরকার থাকে এগুলো তোমরা শেয়ার করবা। এবং ইউটিউব চ্যানেল আছে, এখানেও তোমরা চাইলে কমেন্ট করতে পারো, এবং এখানেও যে ভিডিওগুলো হয় এগুলো ডাউনলোড করে বিভিন্ন সময় তোমরা দেখবা। তো এই হচ্ছে তোমাদের জন্য আমার উপদেশ। তো আজকে ক্লাসে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।